আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেড বেস থেকে স্বাগতম। সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। আহ আর কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো। আমাকে কি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো দ্রুত গতিতে। আর ক্লাসটা সবাই একটু মেনশন শেয়ার করে ফেলো। আর সবাই একটু দ্রুত গতিতে জানাতে হবে যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা। আর সবাই দেখতে পাচ্ছ? তাহলে 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ড সময় দিলাম সবাইকে। 30 সেকেন্ডের মধ্যে সবাই ক্লাসটি একটু শেয়ার করে ফেলো। আমিও মানে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি সব জায়গায়। যারা যারা, যেহেতু তোমরাও জানো যে প্রথম চ্যাপ্টারটা ফ্রিতে হবে। প্রথম চ্যাপ্টারে 2টা ক্লাস বা 3টা ক্লাস ফ্রিতে হবে। বাকি সবগুলা ক্লাস হবে তোমাদের প্রাইভেট গ্রুপে। ওকে, সবাই একটু দ্রুত গতিতে শেয়ার করে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। চ্যাপ্টার 1 আইসিটি তে যে কিভাবে পড়তে হয় সেটা আজকে একদম ডিটেলসে শিখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, তাহলে একটু দ্রুত গতিতে তোমরা ইয়ে করে ফেলো। আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। 1টা মিনিট সময় নিলাম সবার থেকে। আচ্ছা, 1টা মিনিট সময় নিলাম। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে, যারা শেয়ার করছো শেয়ার ডান। ও হ্যাঁ, আব্দুল্লাহ নাকি বলছে তোমাদেরকে আজকে শেয়ার করলে তোমাদেরকে 50 টাকা করে মোবাইল রিচার্জ দেওয়া হবে 3 জনকে। ঠিক আছে, মোবাইল রিচার্জ মানে তোমার এমবির টাকাতে উঠে যাবে আর কি। ঠিক আছে, 3 জন পাবা। 3 জন যে কোনো শেয়ার করে দেবা, বন্ধুদের মেনশন করে দিবা। আচ্ছা, তাহলে একটু আর 1টা মিনিট সময় নিই। অনেকেই লেকচার শুরু করে দিলে হয় কি, অনেকেই চলে আসতে একটু দেরি করে, সেজন্য প্রবলেম হয়। সবাই খাতা কলম নিছো? সবাই খাতা কলম নিছো কিনা? সবাই খাতা কলম নিছো কিনা একটু দেখো। আগে আমি একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে কিভাবে ক্লাস নোট শেয়ার করবা সেটা একটু দেখাই, সেটা একটু বলে দিই আগে। কোথায় ক্লাস নোট শেয়ার করবা সেটা একটু বলে ফেলি 1 মিনিট সময় নিয়ে। যারা যারা আমাদের স্টুডেন্ট আছো, ক্লাস নোটটা কোথায় শেয়ার করবা তোমরা সেটা একটু বলে দিই। তারপরে হচ্ছে আমরা ক্লাসের আসবো আর কি। 2 মিনিট সময় নেই, যেহেতু প্রথম ক্লাস। 2 মিনিট পরে আমরা কথা বলা শুরু করব। এই যে দেখো, আমি একটা গ্রুপ লিংক দিছি আইসিটি অ্যাসিস্ট্যান্টের, যেটা মেইন গ্রুপ। দেখো আমার আইডি, দেখো তানভীর সিফাত স্যারের আইডিটা দেখো। এইখানে দেখো আমি গ্রুপ লিংক পিন কমেন্ট করে দিলাম। এই পিন কমেন্টটাতে দেখো, এই গ্রুপ লিংকে তোমাকে আমি বলি এই গ্রুপে যাবা। এই গ্রুপে গিয়ে যে কাজটা করবা সেটা আমি বলে দিচ্ছি। ক্লাস নোট কিভাবে সাবমিট করতে হবে, একটু ওয়েট করে জাস্ট। আহ একটু ওয়েট সবকিছু দেখে দিচ্ছি। সবাই কি শেয়ার করছো? সবাই শেয়ার করছো তো নাকি? ক্লাসটা সবাই শেয়ার করছো তো নাকি? আচ্ছা, যাই হোক, সবাই শেয়ার করলে ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। কোথায় কিভাবে ক্লাস নোট লিখতে হবে, শেয়ার করতে হবে। আমি কলমটা কোথায় রাখছি? ইয়াস, পাইছি। ওকে, একটু দেখো তাইলে। আসো, তোমাদেরকে দেখাই দিচ্ছি কোথায় ক্লাস নোটটা শেয়ার করতে হবে সেটা। প্রথমে হচ্ছে এফ প্রাইভেট গ্রুপে যাবা, ফেসবুকের প্রাইভেট গ্রুপে চলে যাবা। যাওয়ার পর তোমরা ওখানে সাবমিট করবা, ক্লাস নোট আপলোড দিবা। যেভাবে ছবি আপলোড দাও ফেসবুকে, ওখানে আপলোড দিবা। আপলোড কিভাবে দিবা? তোমার নাম, তোমার নাম লিখবা মাস্ট। তোমার কলেজ নেম লিখবা। তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, অবশ্যই পেড ব্যাচ সুপার ব্যাচ, আইসিটি সুপার ব্যাচ এটা লিখবা। আইসিটি সুপার ব্যাচ, ঠিক আছে, এটা লিখবা। পারলে খাতার পেজেও লিখে দিবা। পারলে খাতার পেজে কোনায় বা মধ্যে করে লিখে দিবা। কেন জানো? কারণ না হলে তোমার নোট আরেকজনে চুরি করে অন্য গ্রুপে চালাই দিবে। এরকম অনেক ভাইরাল গ্রুপ আইসিটি অ্যাসিস্ট্যান্টের নোটকে নিজের নোট বলে চালায়। ঠিক আছে, তো তোমরা নিজের নোট যাতে কেউ চুরি করতে না পারে, নিজের নামটাকে খাতায়ও লিখে দিবে। এখানে
ক্যাপশনে লিখে দিবা, পারলে ফ্রি ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিবা, কেউ যদি করতে চায় করুক, অসুবিধা নেই। ঠিক আছে, এই হলো আমাদের প্রাইমারি আলাপ। কথা ক্লিয়ার? ক্লাস নোট হচ্ছে এই যে আমি তানভীর সিফাত আইডি থেকে যে গ্রুপ লিংকটা পিন করলাম, ওই আইডিতে তোমরা ওই গ্রুপটাতে তোমরা দিবা, এবং প্রত্যেকদিন রাতে আমি চেক করব তোমার ক্লাস নোটটা। আচ্ছা, সবাই লিখো চ্যাপ্টার 1। প্রথমে লিখে রাখো চ্যাপ্টার 1 থেকে কি হবে। চ্যাপ্টার 1 থেকে মাস্ট বি একটা সিকিউ কনফার্ম আসবে 10 নাম্বার, আর অবশ্যই এমসিকিউ আসবে 3টা বা 4টা, 3টা বা 4টা এমসিকিউ অবশ্যই আসবে চ্যাপ্টার 1 থেকে। তার মানে টোটাল 13 বা 14 নাম্বার। আর চ্যাপ্টার 1 হলো গরিবের বন্ধু, আমি এটাকে বলি গরিবের বন্ধু। কেন গরিবের বন্ধু? দেখা যাচ্ছে তুমি পরীক্ষায় প্রিপারেশন নিয়ে গেছো প্রোগ্রামিং আর এইচটিএমএল করবা, পরীক্ষার হলে মাথা ঠিক নাই, শেষ পর্যন্ত গরিবের বন্ধুর উপর আশ্রয় নিতে হবে। ঠিক আছে, এই গরিবের বন্ধুই তোমাকে বাঁচাবে পাস করার জন্য বা ভালো একটা প্লাস পাওয়ার জন্য। অনেকে বলে চ্যাপ্টার 1 নাকি লিখলে নাম্বার দেয় না, লিখলে নাম্বার দেয় কি দেয় না এটা আজকের ক্লাসটা করে দেখো, আজকের ক্লাস করলে বুঝবা যে চ্যাপ্টার 1 লিখলে নাম্বার দেয় কিনা। ওকে, তাহলে আমরা প্রথমেই বলি চ্যাপ্টার 1টা তোমরাও জানো থিওরিটিক্যাল একটা অধ্যায়। একটু ওয়েট করো, আমি একটা জিনিসের জন্য ইয়ে করতেছিলাম কম্পিউটারে, এটা কি হবে? আচ্ছা, না হলে আর নাই, সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নেই, ক্লাস শুরু করি কেমন? সবাই একবার ওকে লিখো, ক্লাস শুরু করে দিই। যারা মেনশন দিয়েছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সর্বোচ্চ মেনশন শেয়ারকারী 3 জন মোবাইল রিচার্জ পাবা। আর দেখি সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো দ্রুত গতিতে, একটু লিখো সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো, ওকে লিখো সবাই একবার ওকে ওকে। তারপরে আমরা ক্লাস শুরু করি। যারা শেয়ার করছো তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এগুলা তোমাদের আব্দুল্লাহ ভাই চেক করবে, ও যে শেয়ার মেনশন করছে তাকে গিফট দিবে আর কি। আচ্ছা, সর্বপ্রথম বিশ্বগ্রাম। চ্যাপ্টার 1 এর প্রথম টপিক হলো বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। আসলে বিশ্বগ্রাম শব্দটা কি বলতো? পুরা পৃথিবীকে একটা গ্রামের মতো করে কল্পনা করা, ঠিক কিনা? পুরা পৃথিবীটা একটা গ্রাম কখন মনে হবে তোমার? পুরা পৃথিবীটা একটা গ্রাম মনে হবে ইন্টারনেটের কারণে। সিম্পল হিসাব নিকাশ। এখন এই গ্রামের ধারণাটা সর্বপ্রথম কে দিয়েছেন? এটা লিখে নাও, সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন 1962 সালে। ঠিক আছে, কানাডার একজন দার্শনিক, এটা মাথায় রাখবা, নট বিজ্ঞানী। এই যে কানাডার দার্শনিক, এটাই নৈর্বেদ থেকে আসে। ঠিক আছে, কানাডার কি দার্শনিক, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ঠিক আছে, এই যে ফিলোসোফার, একজন ফিলোসোফার কর্তৃক বলা হয়েছে, এটা নৈর্বেদ থেকে আসছে বিদায় এভাবে লিখছি। সায়েন্টিস্ট লিখে দেয় আন্দাজে বলাবেন, কিন্তু উনি হচ্ছেন একজন ফিলোসোফার, কানাডার একজন দার্শনিক, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওকে, ওনার 2টা বই ছিল, ওনার 2টা বই, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আর একটা হচ্ছে দ্য গুটেনবার্গ অফ গ্যালাক্সি, দ্য গুটেনবার্গ অফ গ্যালাক্সি। ওকে, এই 2টা বইতে সর্বপ্রথম উনি গ্লোবাল ভিলেজ শব্দটি কি করেন, উল্লেখ করেন আর কি, গ্লোবাল ভিলেজ শব্দটি উল্লেখ করেন। তার মানে চিন্তা করে দেখো, সর্বপ্রথম একজন কানাডার ফিলোসোফার কর্তৃক এই বিশ্বগ্রাম শব্দটি প্রবর্তন। এই বিশ্বগ্রামের ফলে কি হয়েছে? পুরো পৃথিবীতে এক প্রকার আমাদের হাতের মুঠোয় চলে আসছে, আমরা যোগাযোগ সহজ হয়ে গেছে, একজন আরেকজনের সাথে কথা বলা থেকে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা, ইভেন আমাকে তোমরা কোথায় দেখতেছো? তুমি কুষ্টিয়া কুড়িগ্রামে ক্লাস করতেছো, তুমি ক্লাস করতেছো কক্সবাজার টেকনাফ, আমি চট্টগ্রাম থেকে পড়াচ্ছি। পুরা বাংলাদেশের আনাচে কানাচে তোমরা আমাকে দেখতে পাচ্তেছো, শুধুমাত্র এই মার্শাল ম্যাকলুহানের আইডিয়ার কারণে। উনি মনে করেছিল পুরা পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। ইভেন তোমরা হয়তো অবাক হবে, এখানে আমাদের সৌদি আরবের স্টুডেন্ট আছে ক্লাস করে, ওমান থেকে ক্লাস করে। তো তাহলে কি বিশ্বগ্রাম পুরাটা আমাকে দেখতে পাচ্ছই হচ্ছে এই মার্শাল ম্যাকলুহানের আইডিয়ার কল্যাণে, এবং এই আইডিয়ার ধারণার জনক হচ্ছে কি বিশ্বগ্রামের, ওনার নাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান, উনি ছিলেন একজন ফিলোসোফার। কথা ক্লিয়ার? এখন দেখো বিশ্বগ্রাম থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, সে প্রশ্নটা হচ্ছে কি, বিশ্বগ্রামের উপাদানগুলা কি কি? আসলে উপাদানগুলা কি কি? তুমি যদি বিশ্বগ্রামের সদস্য হতে যাও, মনে করো তুমি নিজেকে বিশ্বগ্রামের সদস্য হিসেবে কল্পনা করতে গেলে তোমার কি কি লাগবে? তোমার 5টা উপাদান লাগবে, লিখো সবাই। 1 নাম্বার উপাদান, যে প্রথম উপাদানটা তোমার লাগবে সেটা হচ্ছে তোমার একটা হার্ডওয়্যার থাকতে হবে, হার্ডওয়্যার। এই যে হার্ডওয়্যার থাকতে হবে। নাম্বার 1,
তোমার একটা হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার মানে কি, তুমি যে মোবাইল ফোন আমাকে দেখতেছো, তুমি যে মোবাইল ফোন আমাকে দেখতেছো, সেই মোবাইল ফোন যদি তোমার না থাকে, কম্পিউটার যদি তোমার না থাকে, তাহলে তুমি কখনোই আমাকে দেখতে পারতে না, আমার সাথে কমিউনিকেট করতে পারতে না, আমার ক্লাস থেকে কিছু শিখতে পারতে না। তাহলে তোমাকে সর্বপ্রথম কি লাগবে? হার্ডওয়্যার লাগবে। এই হার্ডওয়্যারের কল্যাণে তুমি আমাকে দেখতে পাচ্ছ। 2 নাম্বার, অবশ্যই তোমাকে হার্ডওয়্যারের ভিতর সফটওয়্যার লাগবে। সফটওয়্যার না হলে কি তুমি আমাকে দেখতে পাবে? আমাকে একটু বলো তো, সফটওয়্যার না হলে কি তুমি আমাকে দেখতে পারবে? তোমার মোবাইলে হার্ডওয়্যার আছে, মোবাইলটা অন হয় না, তাহলে অন যদি না হয় তুমি কি আমাকে দেখতে পারবে? কখনোই পারবে না। তুমি আমাকে তখনই দেখতে পারবে মোবাইলে হার্ডওয়্যারও ঠিক আছে, কোনো ঝামেলা নেই, সফটওয়্যারও ঠিক আছে, কোনো ঝামেলা নেই, তখনই তুমি আমাকে দেখতে পারবে, ঠিক কিনা? এরপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কানেক্টিভিটি বা নেটওয়ার্ক। নেটওয়ার্ক ছাড়া তুমি আমাকে দেখতে পারবে না, আমার সাথে যোগাযোগও করতে পারবে না। তোমার অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি জিনিসটা লাগবে, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এবং এটা হচ্ছে বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। এটাকে বলা হয় কানেক্টিভিটি, নেটওয়ার্ক বা কানেক্টিভিটিকে বলা হয়, লিখে রাখো পাশে, এটাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। ওকে, বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। আজকের ক্লাসটা খুবই মজার হবে, আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক পড়বো, শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, নোট করবা, নোট সাবমিট করবা, এবং অবশ্যই অবশ্যই সুপার বেসের এই ক্লাসগুলা বন্ধুদেরকে শেয়ার মেনশন করবা, যতটা করা যায়। ফ্রি ক্লাসগুলা করা যাবে, পেড ক্লাসে ঢুকে গেলে প্রাইভেট গ্রুপে যেদিন থেকে ক্লাস হবে সেদিন থেকে আর কোনো ক্লাস কাউকে শেয়ার করা যাবে না। কথা ক্লিয়ার? অবশ্যই অনেকে আছো যারা হয়তো আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, যাচাই ক্লাস করে দেখতে পারো স্যারের ক্লাস কেমন, ইনফরমেশন কেমন, তোমার জন্য কি এটা আসলেই দরকার? এই কোর্সটা শেষ মুহূর্তে এসে 26 এবং 25 ব্যাচ ফার্স্ট ইয়ার ফাইনাল আছে সামনে, এটা তুমি যাচাই করে দেখো। ওকে ফাইন, তাহলে নেটওয়ার্ক বা কানেক্টিভিটিকে বিশ্বগ্রামের মেরুদণ্ড কেন বলা হয়? একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার বাসায় মোবাইল আছে, অনেকে ট্যাব ইউজ করে কিন্তু সিম ইউজ করে না। আচ্ছা, যদি বলো ট্যাব ইউজ করে, সিম ইউজ করে না, ওয়াইফাই ইউজ করে না, তাহলে সে কি কারোর সাথে কমিউনিকেট করতে পারবে? সে কি কারোর সাথে যোগাযোগ করতে পারবে? যোগাযোগ করতে পারবে না। কিন্তু তুমি যদি নেটওয়ার্ক ইউজ করো, সিম ইউজ করো, কোন একটা কানেকশন ইউজ করো, তখনই তোমার সাথে সবাই কমিউনিকেট শুরু করতে পারবে, ঠিক কিনা? তোমার হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও আছে, কিন্তু কেউ তোমার সাথে কমিউনিকেট করতে পারবে না। তখনই তোমার সাথে কমিউনিকেট করতে পারবে যখনই তোমার ভিতরে নেটওয়ার্ক আসবে, তোমার সফটওয়্যার এর ভিতর নেটওয়ার্ক কানেক্টিভিটি অন হবে। এই জন্য মূলত বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি যখন অ্যাক্টিভ হবে, তখনই তুমি মানুষের সাথে যোগাযোগ করা শুরু করতে পারবা এবং পৃথিবীটাকে গ্রাম হিসেবে কল্পনা করতে পারবে, ঠিক কিনা? এরপর হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি? ডেটা। অবশ্যই ডেটা লাগবে। এই যে আমাকে তুমি দেখতেছো, তোমার কাছে আমি এখন ডেটা। তুমি যদি আজকে আমার ক্লাসটা না হতো, তুমি কখনোই আমাকে দেখতে না। ইন্টারনেটে যদি ফেসবুকের না থাকতো, কেউ ইন্টারনেট কিনতো না, আমরা গুগল চালাইতাম না, ইউটিউব চালাইতাম না, ইউটিউবে বিভিন্ন নাটক সিনেমা আছে দেখেই আমরা এগুলো দেখি, ফেসবুকে বিভিন্ন মানুষ আছে দেখে পোস্ট দেখি দেখে আমরা ফেসবুক চালাই, আর হচ্ছে গুগল থেকে বিভিন্ন ইনফরমেশন পাই দেখে আমরা গুগল ইউজ করি। সুতরাং ডেটা না থাকলে বিশ্বগ্রামের কোনো ভ্যালু নেই। বিশ্বগ্রামের ভ্যালু আছে হচ্ছে ডেটা যতক্ষণ আছে ততক্ষণ। ক্লিয়ার? এটা আবার মোবাইল ডেটা মনে করিও না, এটা মোবাইল ডেটা না। এই যে পুরা পৃথিবীর আশেপাশে যা আমরা ইন্টারনেটে দেখতে পাই, সবই হলো এক একটা ডেটা। ক্লিয়ার? এবার হচ্ছে সব আছে, কিন্তু তোমার সক্ষমতা নাই, মানুষের সক্ষমতা লাগবে। মনে করো কথার কথা, তুমি একজন প্রতিবন্ধীকে যদি দাও, সব দিছো, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, বিশ্বগ্রামের সবকিছুই দিছো, ডেটা, কিন্তু সে চালাইতে জানে না, তাহলে সেও ক্লাস করতে পারবে না, উনিও আমার সাথে কমিউনিকেট করতে পারবে না, উনিও বিশ্বগ্রামের সদস্য হতে পারবে না। যখনই এই 5টা জিনিসের কম্বিনেশন প্রপারলি হবে, তখনই সে বিশ্বগ্রামের সদস্য হতে পারবে। এগুলাই হচ্ছে বিশ্বগ্রামের প্রপার উপাদান, ঠিক আছে? তার মানে বলো আমার সাথে সাথে কয়টা উপাদান? 5টা। কি কি? নাম্বার 1 হচ্ছে অবশ্যই হার্ডওয়্যার লাগবে, নাম্বার 2 হলো অবশ্যই সফটওয়্যার লাগবে, নাম্বার 2 হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি লাগবে, নাম্বার 4 হলো ডেটা লাগবে, নাম্বার 5 হলো মানুষের সক্ষমতা লাগবে। এই 5টা জিনিসের যখন প্রপার কম্বিনেশন তৈরি হবে, তখনই সে বলতে পারবে, দাবি করতে পারবে সে একজন বিশ্বগ্রামের সদস্য। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি এখন, দেখি বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? সবাই কমেন্ট করো দ্রুত গতিতে। এই একটা নৈবেদ থেকে আসতে পারে এই প্রশ্ন থেকে, এটাই হচ্ছে এটা। ওকে ওকে, সবাই একটা প্রশ্ন করো, সেটা হচ্ছে বিশ্বগ্রামের, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটা, সেটা একটু কমেন্ট করো, তাহলে আমরা
পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে, সবাই একটু কমেন্ট করো যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কুইক কুইক কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি কে কে কমেন্ট করছে এগুলো পড়বো কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন। অনেকে ক্লাস পোস্ট করাচ্ছে, অনেকে চিন্তা করে কি ভালো করে এটা করেন, বুঝছেন? ক্লাস করাচ্ছে, পড়াশোনায় মনে দেন। এই যে বিশ্বগ্রামের একজনের ডাটা লিখছে, ইশরাত জাহান, ডাটা কি বিশ্বগ্রামের মেরুদণ্ড? বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। ওকে, এবার লিখেন টেলিমেডিসিন কি। সবাই প্রশ্ন লিখেন টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন, এই যে লিখেন টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন কি? ওকে, টেলিমেডিসিন কি ভালো করে খেয়াল করেন। আবারও বলছি, কেউ আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ছাড়া অন্য কোনো বই পড়বেন না, শেষ মুহূর্তে এসে ধরা খাবেন। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই অত্যন্ত গুছানো, সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে, বেসিক সহ দেওয়া আছে সবকিছু। শুধু ওই বইটাই পড়ে এইচএসসি 25 পরীক্ষা দিবা, এর বাইরে আর কোনো কিছু প্রতি লুপ করবা না, লুপ করবা না, লুপ করবা না, বারবার বলতেছি। ওকে, এবার আসেন পরবর্তী কথায় আসি। টেলিমেডিসিন কি? এক কথায় অনলাইনে চিকিৎসা পদ্ধতি। অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আমরা যদি কোনো চিকিৎসা সেবা নিয়ে থাকি, মনে করো তোমার হঠাৎ করে আজকে একজন অসুস্থ হয়ে গেল, এই যে তামিম ইকবাল, মনে করো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। এখন তামিম ইকবালকে কোনোভাবে বিদেশে পাঠানো যাচ্ছে না। তাড়াতাড়ি কি করছে, মনে করো অনলাইনের ডাক্তাররা সবাই সাইবার টিম বসে তাকে চিকিৎসা সেবা প্রদান করলো। বিদেশের বড় বড় ডাক্তাররা বসলো, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বসলো, সবাই বসে তাকে একটা চিকিৎসা ট্রিটমেন্ট কি দিল, চিকিৎসা সেবা দিল। এই যে যে চিকিৎসা সেবাটা উনি নিছে, এটা কি ভার্চুয়ালি নিছে নাকি সরাসরি নিছে? এক কথায় ভার্চুয়াল চিকিৎসা পদ্ধতির নাম হলো, তোমরা লিখে রাখতে পারো, টেলিমেডিসিন। এক কথায় শর্টকাটে যদি বলে, ভার্চুয়াল এই যে চিকিৎসা পদ্ধতি, এটাকে বলা হয় টেলিমেডিসিন। সবাই একটু লিখে রাখো, ভার্চুয়াল চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলা হয় কি? টেলিমেডিসিন। লিখে রাখো সবাই, ভার্চুয়াল চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কি? টেলিমেডিসিন। লিখছো সবাই? লিখছো? দ্রুত দ্রুত, সুন্দর করে আজকের থেকে নিয়মিত ক্লাস করবা। কালকেও ক্লাস আছে কিন্তু, কালকেও রাত 9টায় ক্লাস আছে। যারা রুটিন জানো না তাদেরকে আগে থেকে বলে দিই, আমাদের ক্লাস হবে রবি, সোম, মঙ্গল, বুধ। আমাদের পেইড বেসের ক্লাস হবে রবি, সোম, মঙ্গল, বুধ। আচ্ছা শোনো, এবার মনোযোগ দিয়ে কথা শোনো। এই যে ভার্চুয়াল চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে কি? টেলিমেডিসিন। এটা কিভাবে করা হবে? ওভার কল হতে পারে, ইন্টারনেট হতে পারে। যেমন করোনাতে তোমরা দেখেছো, অনেক ডাক্তার, অনেক চিকিৎসক কি করেছে, অনেক চিকিৎসক ইন্টারনেটের ভিডিও কলে রুগী দেখেছে, যেহেতু মানুষের সামনাসামনি যেতে পারতেছে না। তোমরাও অনেকের ডাক্তারের মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে বাড়িতে কল দিয়ে ডাক্তার থেকে চিকিৎসা সেবা নাও, এটাকে বলা হয় টেলিমেডিসিন। টেলিমেডিসিন পড়তে গিয়ে একটা কথা মনে পড়লো, যেটা হচ্ছে কি, বোর্ড পরীক্ষা আসছে, স্যার এটা কি? স্যার কি? এই প্রশ্নটা এবার আসতে পারে, যে কোনো একটা বোর্ডে আসবে। লিখে রাখো, 2024 সালে, 25 সালে এই প্রশ্নটা যে কোনো একটা বোর্ডে আসবে। এটার নাম হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এই যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা কি জানেন? মনে করে এটা হচ্ছে তোমার একটা চিকিৎসা সেবার আইডি থাকবে। তুমি দেশের জনগণ, তোমার একটা আইডি আছে, ভোটার আইডি কার্ড নাই? তোমার ভোটার আইডি কার্ডে তোমার যে চিকিৎসা সেবা, তুমি কি কি মেডিসিন নিচ্ছ, তোমার ব্লাড গ্রুপ কি, তোমার কি ধরনের প্রবলেম, কি কি ধরনের রোগ আছে, কোনটার পরিমাণ, হিমোগ্লোবিন কত, সবকিছু যদি কম্পিউটারে সুন্দর করে তোমার রেজাল্টের মতো টাইপ করা থাকে, ফেসবুক যেমন তোমার একটা প্রোফাইল আছে, ঠিক সেম চিকিৎসা শাস্ত্রের যদি তোমার একটা প্রোফাইল থাকে নিজের, তখন এটাকে বলা হয় স্যার, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ঠিক আছে? এক কথায় অনলাইনে আমার যে চিকিৎসার ডাটাবেস, লিখে রাখতে পারো, অনলাইনে চিকিৎসার ডাটাবেস, নতুবা অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত ডাটাবেস। লিখে রাখো সবাই, অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত ডাটাবেসকে বলা হয় কি? এই যে অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত ডাটাবেস, এটাকে বলা হয় স্যার। ওকে, সংক্রান্ত ডাটাবেস। এই যে আমার এটা উন্নত বিশ্বে আছে, কিন্তু উন্নত বিশ্বে এগুলো আছে। এই জন্য উন্নত বিশ্বে মানুষ 80, 70, 80 বছর বয়সেও খুব প্রপার, খুব সুন্দর চিকিৎসা পায়। কেন? কারণ আমরা কি করি, কয়দিন আগে কি ওষুধ খাইছি এটাও মনে ভুলে যাই। ডাক্তার একটা ওষুধ দেয়, ওই ডাক্তার একটা ওষুধ দেয়, ঠিক কিনা? কোনো প্রপার কি নাই, মানে কম্বিনেশন নাই। সরি,
কোনো প্রপার কম্বিনেশন নাই, ইচ্ছা মতো খাচ্ছি, একটা দিচ্ছে একটা দিচ্ছে। কিন্তু যদি আমার মেডিসিনের একটা সিরিয়াল থাকতো, আমি কোন কোন মেডিসিন নিছি, 2022 সালে কি খাইছি, 2023 সালে কি খাইছি, এগুলো যদি একটা হেলথ রেকর্ডে লিপিবদ্ধ থাকতো, তাহলে ডাক্তাররা চিকিৎসা করতে আরো বেশি কি হতো, আমাকে আরো বেশি ইফিসিয়েন্টলি দক্ষতার সাথে ওনারা চিকিৎসা করতে পারতো, চিকিৎসা সেবা দিতে পারতো। ঠিক আছে, এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইএসআর। ইএসআর হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। এখন তোমরা সবাই একটা কমেন্ট করো যে ইএসআর ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটু কমেন্ট করো সবাই। জাস্ট একটু কমেন্ট করলে তোমার মনে থাকবে আর কি। জাস্ট একটু লিখো ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটু লিখো। ওকে, আচ্ছা। এই যে একজন বলছে এবার কেয়ার হসপিটাল এটা দেওয়া হয়, গুড। একজন বলছে আজব তো, শর্ট সিলেবাস কেন পড়াচ্ছে না? ওই তোমার হাজার হাজার স্টুডেন্ট আমি পড়াই, শর্ট সিলেবাসে না কি কি পড়াইতে হবে আই নো আমি কি কি পড়াতে হবে আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসছে দেখে পড়াচ্ছি, টেস্ট পেপার আসছে দেখে। তোমরা যে ধরনের গবেষণা করো না, এর চেয়ে 50 গুণ গবেষণা আমি তোমাদেরকে নিয়ে করি। কথা বুঝাইতে পারছি? তোমাদেরকে কেন বলি যে আইসিটি অ্যাসিস্ট্যান্টে ভর্তি হো, এটা কেন বলি দেখো। তোমরা কি নিয়ে তোমরা কতটুকু গবেষণা করো আমি জানি না, একটু দেখাই তোমাদেরকে। তোমাদের চেয়ে টেস্ট পেপার দিয়ে প্রচুর গবেষণা আমি করি সারাটা দিন। একটু ওয়েট করো, দেখাই। ওকে, এই যে দেখছো, বাংলাদেশের এমন কোন ব্র্যান্ডের বই আছে এখানে? দেখছো, সব আছে আমার টেবিলে। আমি প্রত্যেকদিন ক্লাস শুরুর আগে পড়ি কি কি আছে, টেস্ট পরীক্ষায় কি কি প্রশ্ন হচ্ছে, তোমাদের জন্য নিয়মিত রিসেন্ট কি কি প্রশ্ন আসতেছে, সব কিছু দেখে তারপরে তোমাদের লেকচার রেডি করি। কথা বুঝাইতে পারছি? সুতরাং কি কি আসবে এটা আপনি বুঝবেন না। আপনাকে শর্ট সিলেবাস হিসাব করতে চাইলে ইএসআর কি ক নাম্বারে দিছে, ইএসআর কি কতে দিছে, না পারলে কি করবা? না পারলে ওই প্রশ্নটা পুরোটা অ্যান্সার করতে পারবা? সুতরাং আমার উপর ছেড়ে দাও, কি কি পড়াইতে হবে এটা আমার উপর ছেড়ে দাও। শেষে তো বলবা তানভীর স্যার এটা পড়াইনি। ওকে, পরবর্তীতে দেখবা যে এই জন্য আমার স্টুডেন্ট 100-100, কারণ এরা কিছু বাদ দেয় না, যা যা দরকার এদেরকে আমি সব পড়াই। তোমাদেরকে বারবার কি বলেছি, দুইটা জিনিস ফলো করবে, লেকচার আমার, বই আমার। 90-এর উপর না পাইলে তাই আমার, বাকিটা তোমার ইচ্ছা। ওকে, এবার আসেন দ্বিতীয় কথায় আসি। আউটসোর্সিং খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এক কথায় বাংলায় যদি বলি মুক্ত পেশা। ওকে, এটা কি? এটা এমনিও, এটা অনেকে আমরা এটাও বলি, দেখি প্রায় সময় দেখি মুক্ত পেশা, যে আমরা প্রায় সময় এটা দেখি ঘরে বসে ইনকাম, এই জিনিসটা দেখি, এটা অনেকে জানারও ইচ্ছা থাকে যে স্যার এই জিনিসটা কি আসলে। আমি যখন লেকচারে এটা পড়াই তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে দেখো, এটা ভালোভাবে শুনে শুনে দেখি যে ভালো ভালো ফ্রিল্যান্সার হয়ে যায়। ইভেন তোমাদের এখানেই বলে দিচ্ছি, ক্লাস আমাদের কিন্তু পেইড বেসের অনেক স্টুডেন্ট বর্তমানে বড় বড় ফ্রিল্যান্সার, ওকে, অনেক টাকা ইনকাম করে। আচ্ছা যাই হোক, একটু মনোযোগ দিয়ে কথা শুনেন, আসলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এটা কি জিনিস, এটা নিয়ে তো এত কথা পুরা পৃথিবীতে। এটা আসলে কিছুই না। তোমার প্রথম কথা হচ্ছে তোমার কিছু ওয়েবসাইটে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে, নাম্বার ওয়ান। এই যে একটা না ধরো ওয়েবসাইট হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে আছে হচ্ছে ইল্যান্সার, এরপর আছে হচ্ছে বিল্যান্সার। ওকে, ইল্যান্সার, এরপর আছে হচ্ছে বিল্যান্সার, বানান দেখো। এরপর আছে হচ্ছে আপওয়ার্ক, তারপর আছে ফাইবার, এরপর আছে হচ্ছে গুরু। এই যে এসব ওয়েবসাইট, উডেস্ক, এইসব ওয়েবসাইটে প্রথমে তোমাকে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর তোমাকে প্রচুর কাজ শিখতে হবে। কি কি কাজ স্যার? গ্রাফিক্স ডিজাইনের কাজ হতে পারে, কন্টেন্ট রাইটিং এর কাজ হতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হতে পারে, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ হতে পারে, ডিজিটাল মার্কেটিং এর কাজ হতে পারে। যে কোনো একটা কাজ তোমাকে ভালো মতো শিখতে হবে। ভালো মতো কাজ শেখার পর তোমার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনো। তাহলে আমি কি বললাম, অনেক স্টুডেন্ট আছে এসএসসি ভালো রেজাল্ট হয়নি, ভালো জায়গায় পড়তে পারতেছে না। তোমরা কি মনে করো তার লাইফ শেষ? তার লাইফ কখনোই শেষ না। ফেল করছে, ফাঁসি টাকার অবস্থা, তার লাইফ শেষ নয়। সে যদি সুন্দর করে কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে এই যে ওয়েব ডিজাইন শিখে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শিখে, ভিডিও এডিটিং এর কাজ শিখে,
তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং শিখে, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ শিখে, ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে, তখন সুন্দর করে সে যদি এক্সপার্ট হয়ে যায়, তারপর দেখবা সে ইজিলি এই যে এসব ওয়েবসাইটে গিয়ে তার আইডি খুলবে, প্রোফাইল খুলবে এবং তার কাজের বিজ্ঞাপন দিবে, তাকে বায়াররা এসে কল দিয়ে সুন্দর করে কাজ দিবে। নতুবা যদি আগের পরিচিত বড় ভাই থাকে যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, তারা তোমাকে তাদেরকে যদি যায় বলো ভাই আমি এই কাজটা পারি, আমাকে চাইলে আপনি কাজ দিতে পারেন, ওরা এরকম অনেককে খুঁজতেছে স্কিলওয়ালা। তাহলে দেখো এটাকে মুক্ত পেশা কেন বলা হয়, ফ্রিল্যান্সিং কেন বলা হয়? যেমন আমি জব করি, তুমি আমাকে যতই বলো সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত তুমি আমাকে পাবে না, কারণ এটা আমার জবের সময়। সরকারি চাকরি করি, নির্দিষ্ট একটা সময় আছে, যতই আমি প্রাইভেট পড়াই, ব্যাচ পড়াই, আমাকে কিন্তু এই টাইমে তুমি পাবা না। এই টাইমটা আমার অফিস টাইম, এটা আমার অফিস টাইম, এটাতে তুমি আমাকে পাবে না। এই যে কিন্তু ফ্রিল্যান্সিং যদি করো তোমার সুবিধা, সকালে ভালো লাগতেছে না দুপুরে করবা, দুপুরে ভালো লাগতেছে না রাতে করবা, রাতে ভালো লাগতেছে না পরদিন সকালে করবা। তোমার কাজ হচ্ছে পুরা সপ্তাহে তুমি কাজটা বুঝাই দিলে হয়েছে। এটাকে বলা হয় মুক্ত পেশা। কথা বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। এবার যেমন আমার ক্ষেত্রে যদি বলো, এই যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এটা কিন্তু আমার জন্য আউটসোর্সিং, এটার জন্য আমার জন্য এটা কিন্তু বাড়তি ইনকাম। কেন বাড়তি ইনকাম? আমি তো সরকারি চাকরি করি, তোমরা জানো আমি নবম গ্রেডের ফার্স্ট ক্লাস অফিসার আল্লাহর রহমতে বিসিএস থেকে। তা আমি তো সরকারি চাকরি করি, এখন আমার সরকার আমাকে বেতন দিবে, প্রতি মাসে আমি বেতন পাচ্ছি সরকার থেকে, বোনাস পাচ্ছি, বেতন পাচ্ছি, সবই পাচ্ছি। কিন্তু তোমাদেরকে আমি যেটা পড়াই এক্সট্রা, এটা হচ্ছে আমার জন্য আউটসোর্সিং বা এক্সট্রা। কথা বুঝতে পারছি? এটা আমার বেটার লাইফের জন্য, বা আমার দ্বারা অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে, বা আমার বই পড়ায় বাংলাদেশের অনেক অনেক স্টুডেন্টের লাইফ পরিবর্তন চাইছে, অনেক কিছু শিখতে পারতেছে, নলেজ গেইন করতে পারতেছে। এটা হচ্ছে তোমাদের জন্য লাভ, আমার জন্য লাভ, আমার জন্য আউটসোর্সিং এটা। আর ফ্রিল্যান্সিং বলা হয় কেন? ওই যে মুক্ত পেশা, এটার জন্য কোনো টাইম টেবিল নাই, তুমি নির্দিষ্ট সময়ে বায়ারকে ডিজাইন বুঝে দিতে পারলো হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম তাইলে একটু সুন্দর করে যদি বলি, ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা, যেখানে আমরা কাজের বিনিময়ে কি ইনকাম করতে পারি, অর্থ ইনকাম করতে পারি। এবং অর্থ ইনকামের নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথম আমাকে কাজ শিখতে হবে যে কোনো একটা ধাপের উপর ভালো মতো। কাজ শিখে আমাকে এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমার প্রোফাইল তৈরি করতে হবে, প্রোফাইলে গিয়ে আমার কাজের অ্যাড দিতে হবে, সবকিছু করে সুন্দর করে হচ্ছে আমি তারপরে বায়ার আমাকে হয়তো আমার কাজ পছন্দ হয়ে থাকলে, আমার সাথে কথা বলে ভালো লাগে থাকলে তারা আমাকে কাজ দিবে। এটা হলো ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। সবার কি ক্লিয়ার? একটু বলেন তো সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলেন তো দ্রুত গতিতে, একটু বলেন তো সবার ক্লিয়ার কিনা, যে সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন, একটু বলো তো এই টপিকটা সবার ক্লিয়ার কিনা, একটু বলতে হবে সবার ক্লিয়ার কিনা এই টপিকটা। আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে কি আর কোনো প্রবলেম হবে কোনোদিন? ওকে 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 ওকে। এবার সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আগাবো, সেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। পরীক্ষা আসবেই, 100% শিওর থাকো, পরীক্ষা আসবেই। ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন হবে না এরকম রেকর্ড নেই, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি থেকে এই যে 10টা বোর্ড আছে, তো মিনিমাম 5-6টা বোর্ডে ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসবে, এটা একদম নিশ্চিন্তে থাকো। প্রথমে আমি বলি ভার্চুয়াল রিয়েলিটি কি, বিআর কি জিনিস। এই যে আগে বলো ভার্চুয়াল রিয়েলিটি কি। এটাকে যদি আমি শব্দের অর্থ বলি, যদি তোমাকে আমি বলি শব্দের অর্থ কি, তাহলে তুমি বলবা এটা কাল্পনিক বাস্তবতা। কাল্পনিক বাস্তবতা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এক কথায় বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো। ঠিক আছে? ওকে, বাস্তব নয় কিন্তু কিসের মতো? বাস্তবের মতো। ভালো করে খেয়াল করো, ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ হলো এটা এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তিটা আমাকে কিসের ফিল দিবে? কাল্পনিক বাস্তবতার অনুভব সৃষ্টি করে। ওকে, লিখে রাখতে পারো যে ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটা প্রযুক্তি যা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে, লিখে রাখো, কাল্পনিক বাস্তবতার
অনুভব সৃষ্টি করে। কি হয়েছে আজকে? যা মানুষের কাল্পনিক বাস্তবতার অনুভব কি করে সৃষ্টি করে। তাহলে দেখো, কাল্পনিক বাস্তবতা, ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ হলো কাল্পনিক বাস্তবতা, বাস্তব নয় কিন্তু কিসের মতো, বাস্তবের মতো, যা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে কাল্পনিক বাস্তবতার একটা অনুভব সৃষ্টি করে। ঠিক আছে কিনা? আমাদের মধ্যে এমন একটা অনুভব সৃষ্টি করে যেটা মনে হচ্ছে জিনিসটা বাস্তব, কিন্তু এটা আসলে বাস্তব নয়। কথা ক্লিয়ার? সবাইকে লিখা শেষ করছো? সবাই লিখা শেষ করছো কিনা একটু বলো তো। সবাই লিখা শেষ করছো কিনা একটু বলো দ্রুত গতিতে। মানুষের ইন্দ্রিয়ের মধ্যে কাল্পনিক বাস্তবতার একটা পরিবেশ সৃষ্টি করে, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, সবাই লিখা শেষ করছো? লিখা শেষ করলে ডান লিখো সবাই। সবাই লিখা শেষ করলে ডান লিখো দ্রুত গতিতে। ওকে, যারা ক্লাস মিস করছো তারা শুরু থেকে ক্লাস করবা, আর যারা এখনো ভর্তি হও নাই, বিশাল সুযোগ আছে, সুপার সাইক্লোন অফারে ভর্তি চলতেছে, ভর্তি হয়ে যাও। আর যারা প্রথম ক্লাস করো নাই, বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাস, আগে অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাস করে নিবা। ওরিয়েন্টেশন ক্লাসের রুলস রেগুলেশনস, কিভাবে আমরা কোর্সটা রান করবো, সবকিছু বলে দেওয়া আছে। আচ্ছা, লিখে শেষে ডান লিখো সবাই। লিখে শেষে সবাই একটু ডান লিখো। লিখে শেষে একটু ডান লিখো দ্রুত গতিতে। ওকে, ফাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, ওকে, এবার আসেন দ্বিতীয় কথা, যা মানুষের মধ্যে কাল্পনিক বাস্তবতার অনুভব সৃষ্টি করে। আচ্ছা, এখন আমাকে বলো তো, যে ভার্চুয়াল রিয়েলিটি, আমাকে একটু কথার উত্তর দাও, যে ভার্চুয়াল রিয়েলিটি যে আমি করি, কোথায় ব্যবহার হয় এটা? এটা ব্যবহার কোথায়? তোমরা সবাই কিন্তু এগুলোর সাথে পরিচিত। এক নাম্বার ব্যবহার হচ্ছে গেমিং শিল্পে, নাম্বার ওয়ান ব্যবহার। তোমরা লিখো সবাই, যে ভার্চুয়াল রিয়েলিটির এক নাম্বার ব্যবহার গেমিং শিল্প। এই যে আজকাল যে আমরা গেম গুলা খেলি, টেলিভিশনে প্রত্যেক দিন অ্যাড দেখো, যে টগি ফান ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটিতে, এই টগি ফান ওয়ার্ল্ড এগুলো কি? যে গেমস গুলা খেলি, চশমা একটা পড়াই দেয়, এসএমডি, এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে, যে ভার্চুয়াল রিয়েলিটিতে যে চশমাটা আমরা পড়ে থাকি, ওকে, এটাকে কি বলা হয়? হেড মাউন্টেড ডিসপ্লে। ওকে, এই যে হেড মাউন্টেড ডিসপ্লে, যে চশমাটা আমাদেরকে পড়াই দেওয়া হয় সুন্দর করে। ওকে, এই চশমাটা পড়ার সাথে সাথে মনে হচ্ছে আমার গেমগুলো বাস্তব, আমি একজন আরেকজনকে গুলি করতেছি। সে একটা জ্যাকেট পরাই দেয়, ওই জ্যাকেটের মধ্যে দেখি রক্ত বের হচ্ছে, বাস্তবের মতো ফিল পাচ্ছি গেমসটা খেলে। এই যে মানুষ বাসায় বসে বসে PS5 লাগিয়ে ফেলে, PlayStation 5, তারপর ওইখানে গাড়ি চালাই, গাড়ি চালানোর মতো সবকিছু রেডি। এখন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে এগুলো আছে, জেলা শহরে এগুলো আছে। তাহলে এই গেমিং শিল্প কি আসলে কি এগুলো বাস্তবে ড্রাইভিং করা? নো, এটা বাস্তবে নয়। এই যে এটা কখনোই বাস্তব না। তারপর হচ্ছে এটা শুধুমাত্র আমার কল্পনায় মনে হচ্ছে যে এটা বাস্তব, এত প্রযুক্তিটা এত সুন্দর করে তৈরি করা। এটা এক নাম্বার ব্যবহার হচ্ছে হচ্ছে কোথায়? গেমিং শিল্পে। এখন তোমাদের তো প্রশ্ন আসতে পারে, স্যার এবার ভার্চুয়াল রিয়েলিটির সর্বপ্রথম সূচনা কে করেন? এটা তো বলেন নাই। ভার্চুয়াল রিয়েলিটির সর্বপ্রথম সূচনা করেন হচ্ছে 1962 সালে। এটা একটা মনে থাকার কথা। বিশ্বগ্রামও 1962 সালে, ভার্চুয়াল রিয়েলিটি 1962 সালে। সর্বপ্রথম একজন বিজ্ঞানী মর্টন এল হেলগি, লিখে রাখো এগুলো, ইনফরমেশন আসতে পারে পরীক্ষায়। মর্টন এল হেলগি তার সেন্সুরিমা, সেন্সুরিমা স্টিমুলেটর নামক যন্ত্রে, স্টিমুলেটর, সেন্সুরিমা স্টিমুলেটর নামক যন্ত্রে, ঠিক আছে, মর্টন এল হেলগি, হেলগি সেন্সুরিমা স্টিমুলেটর যন্ত্রে সর্বপ্রথম এই যে কৃত্রিম বাস্তবতার কি করেন? সূচনা করেন। সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ দেখান। কথা বুঝাতে পেরেছি? কত সালে? 1962 সালে। কে? মর্টন এল হেলগি। কোন যন্ত্রে? সেন্সুরিমা স্টিমুলেটর যন্ত্রে। লিখে রাখো সবাই। লিখে শেষ? সবার কি লিখে শেষ? একটু দ্রুত গতিতে বলেন সবার লিখে শেষ কিনা। ওকে, ইনফরমেশন সবগুলা নোট করবেন। যত বেশি লিখা, পরীক্ষায় প্রশ্নের উত্তর যত বেশি ইনফরমেটিভ হবে তত বেশি নাম্বার পাবা। স্যাররা এত রিডিং পড়ে না, আমিও বোর্ডের কথা কাটি। আমরা বোর্ডের কথা কাটার সময় এত রিডিং পড়ি না, আমরা শুধুমাত্র চেষ্টা করি স্টুডেন্টরা মূল পয়েন্টের যে গুরুত্বপূর্ণ 2 লাইন সেগুলো লিখছে কিনা। আমরা কাটাকাটি এরকম দেখি স্টুডেন্টরা ইনফরমেটিভ কিছু লিখছে কিনা।
ইনফরমেটিভ লিখলে নাম্বার দিয়ে দিই। কে কয় পৃষ্ঠা লিখছে এগুলো আমরা দেখি না। কথা বুঝাইতে পারছি? ওকে, ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এবার আসেন, মনোযোগ দিয়ে কথা শুনুন। মর্টন এলহেলগি সেন্সোরিমাস স্টিমুলেটর যন্ত্র সর্বপ্রথম গেমিং শিল্পে হচ্ছে 1 নাম্বার ব্যবহার। 2 নাম্বার ব্যবহার হচ্ছে কি? স্থাপত্য বা নির্মাণ শিল্পে। 2 নাম্বার ব্যবহার কোথায়? স্থাপত্য বা নির্মাণ শিল্পে। এই যে পদ্মা সেতু যে বানাইলো, এই পদ্মা সেতু টেলিভিশনে দেখো 2016 সাল থেকে, কিন্তু 2016 সাল থেকে যে পদ্মা সেতু দেখো এটা বাস্তব না, এটা হলো 3D, 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক, ভার্চুয়াল রিয়েলিটির সমস্ত ত্রিমাত্রিক জগতের হিসাব নিকাশ, ঠিক আছে? এই যে স্থাপত্য বা নির্মাণ শিল্পে যে বাস্তবায়নের পূর্বে যে তুমি ম্যাপ দেখো, এই ম্যাপ কি বাস্তব বাড়ি? তোমাকে যে ইঞ্জিনিয়ার যে ম্যাপটা দেখায় কম্পিউটারের অটোক্যাড এর মধ্যে সুন্দর করে তোমাকে ডিজাইন করে করে যে দেখাচ্ছে, এই ডিজাইন কিন্তু বাস্তব নয়। এই ডিজাইনটা একটা নমুনা। এই নমুনা দেখেই তুমি বুঝতে পারতেছো তোমার বাসার দরজা কোন দিকে হবে, জানালা কোন দিকে হবে, তোমার বাসার ওয়াশরুম কোন পাশে হবে, এভরিথিং তুমি গ্যাস করতে পারো। অবশ্যই স্থাপত্য বা নির্মাণ শিল্পে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। তারপরে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে, যাতায়াত বা এক কথায় লিখো ড্রাইভিং প্রশিক্ষণে লিখো, তাইলে একদম পারফেক্ট। ড্রাইভিং প্রশিক্ষণ, যে কোনো ড্রাইভিং হতে পারে, প্লেন চালানো বিশেষ করে। এই যে প্লেন যে চালাই, তুমি কি মনে করছো এমনি তোমাকে ধরে প্লেনে তুলে দিবে? প্লেনে তুলে দিবে না। আগে তোমাকে ভার্চুয়াল পরিবেশে তোমাকে ট্রেন করাবে। এমনি প্লেনে তুলে দিলে তো তুমি আকাশের মধ্যে উড়ি মরে যাবে, ওই নদীর মধ্যে পড়ে যাবে, সাগরের মধ্যে। এমনি তুলে দিবে না, তোমাকে আগে অবশ্যই ভার্চুয়াল পরিবেশে, কৃত্রিম পরিবেশে ট্রেন করা হবে, প্লেন কিভাবে উড়ে, কিভাবে কন্ট্রোল করতে হয়, এভরিথিং। এরপরে আস্তে আস্তে তোমাকে উড্ডয়নে শেখাবে। তারপরে মহিলারা, বিশেষ করে যারা মেয়েরা ড্রাইভিং শিখে, ড্রাইভিং স্কুলে বর্তমানে এমন এমন ড্রাইভিং স্কুল আছে যেখানে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যে আগে তোমাকে ওই যে বাসার রুমের ভিতরে প্রশিক্ষণ দেওয়া হবে তুমি যে গাড়ি চালাইতে পারতেছো কিনা, এরপরে তোমাকে রাস্তায় নামানো হবে। দেখবা পরীক্ষায়, বিশেষ বিশেষ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে 2 নাম্বারের জন্য। অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে যে ড্রাইভিং প্রশিক্ষণের প্রযুক্তি কি, প্লেনের প্রযুক্তি কি, প্লেন প্রশিক্ষণের প্রযুক্তি কি, এগুলো সবগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে 4 নাম্বারে বলতে পারো মহাকাশ অভিযানের যাওয়ার পূর্বে, এই যে মহাকাশ অভিযানে যাওয়ার পূর্বে একজন মানুষ কেমনে রকেটে তুলে দেয় না, এমনি তুলে দিয়ে তোমাকে মহাশূন্যে পাঠাই দিবে না, স্পেস এক্স এ পাঠাই দিবে। স্পেস এক্স এর মাধ্যমে তোমাকে এমনি চাঁদের দেশে পাঠাই দিবে না। চাঁদের দেশে একজন মানুষকে পাঠানোর আগে মিনিমাম নাসাতে 6 মাস তোমাকে ট্রেনিং দিবে। তুমি চাঁদের দেশে গিয়ে কিভাবে খাদ্য খাবা, কিভাবে ওখানে তোমার ব্যক্তিগত কাজ সারবা, ওয়াশরুম কিভাবে হবে, এভরিথিং তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আরেকজনের সাথে কথা কিভাবে বলবা, ওখানে তো বাতাস নেই, বাতাস থাকলে না তুমি কথা বলতে পারবা, তোমার কথা সে শুনবে কিভাবে, তুমি তার সাথে কিভাবে যোগাযোগ করবা, তুমি তার কিভাবে ওখানে খাবার গ্রহণ করবা, তুমি বাঁচবা কেমনে নাইলে, ঠিক কিনা? এই সমস্ত প্রশিক্ষণ তোমাকে আগে ভার্চুয়ালি দেওয়া হবে। এই যে মহাকাশ অভিযানে যে যাচ্ছ, এমনি এমনি তোমাকে এমনি তুলে দিয়ে পাঠাই দিবে না। এমনি পাঠাই দিলে তুমি ফুটে মরে যাবে, চালাইতে পারবা না। তোমাকে আগে প্রশিক্ষণ দেওয়া হবে 6 মাস। 6 মাস প্রশিক্ষণ দেওয়ার পর তুমি যখন দক্ষ হবা, তুমি যখন সবকিছু মেনটেন করতে পারবা, যে মহাশূন্যে গিয়ে তোমাকে কিভাবে চলতে হবে, তারপরে তোমাকে তুলে দেওয়া হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য মহাকাশ অভিযানের পূর্বে হচ্ছে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটির যে বিআর ট্রেনিং, এটা নিতে হবে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণে এই যে আজকাল দেখো, তোমাকে যদি আমি 3D দেখাই, কোন একটা মানব দেহ, কেউ বায়োলজি, একজন শিক্ষক বায়োলজি পড়াচ্ছে, এখন বায়োলজি টিচার যদি তোমাকে সুন্দর করে মানব দেহটা এনে বডির প্রত্যেকটা পার্টকে ধরে ধরে বুঝাই দেয়, এরকম 3D আছে না, অনলাইনে ইউটিউবে 3D আছে না, একজন একটা বডির কঙ্কাল এনে সুন্দর করে তোমাকে একটা একটা পার্ট, এটা 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 প্যাটেলা, এটা ফিমার, একটা প্যালাঞ্জাস, এগুলা যখন তোমাকে একটা একটা দেখাবে, এই শিক্ষা প্রশিক্ষণটা তোমার কাছে হৃদয়গ্রাহী হবে। এটা দেখে মনে হবে ও কি ফাইন, সব তো জানি, কি সুন্দর লাগতেছে, সব তো শিখতেছি। তার মানে শিক্ষা ও প্রশিক্ষণ। এরপরে চিকিৎসা ক্ষেত্রে এই যে সার্জারির যে ডাক্তাররা প্রশিক্ষণ নেই, যে সার্জারির প্রশিক্ষণে এমনি এমনি একটা মানুষকে ধরে তোমাকে কাটতে দিবে না। মনে করো তুমি ডাক্তার হয়ে গেছো, তোমাকে এমনি ধরে কাটাকাটি করতে দিবে না, যে কাটো, ফ্যাট কাটি ফেলো, এটা দিবে না।
আগে ডাক্তার হতে হলে তোমাকে অনেক সিমুলেটেড বডি কাটতে হবে, অনেক 3D প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে একটা মানুষের কয় ইঞ্চি কাটতে হয়, তোমার শিরা উপশিরায় কোনো যাচ্ছে কিনা, ব্লাড নালীতে কোনো ক্যাচি যাচ্ছে কিনা, সবকিছু তোমাকে আগে 3D তে শেখানো হবে, তোমার প্রশিক্ষণ দেওয়া হবে সার্জারিতে। এরপরে তোমাকে বাস্তবের ছুরি ধরতে দিবে মানুষের উপর, এমনি এমনি তোমাকে সার্জারির ডাক্তার বানাবে না। এরকম হলে অর্ধেক রোগী মারি ফেলতাম। কথা বুঝাইতে পারছি? তাহলে এই সমস্ত সমস্ত অ্যাট্রাকটিভ যে প্রশিক্ষণ গুলো আছে, প্রত্যেকটা প্রশিক্ষণে হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে। কথা বুঝাইতে পেরেছি? সবাইকে আমার কথা কি বুঝছো? একটু ক্লিয়ার কিনা বলো তো, সবাইকে আমার কথা বুঝছো কিনা একটু ক্লিয়ারলি বলো তো একটু। এগুলো আমাদের বইতে অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে, তোমরা যারা বই পড়ো তারা খুব ভালোভাবে জানো। ঠিক আছে, এগুলা নিয়ে ভালো করে যারা পড়ো তারা জানো ভালো করে। ওকে, আচ্ছা, ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে। এবার আমাকে বলেন, পরীক্ষার প্রশ্ন গুলাই ফেলবা না, এটা আসবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বললে। যদি বলে যে কৃত্রিম বাস্তবতা কোথায় ব্যবহৃত হয়, তখন এই প্রশ্নগুলো আসবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবা না। এখানে 3 ধরনের প্রশ্ন হবে, আমি তিনোটাই নোট করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যবহার। এবার যদি বলে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কি, ভালো করে খেয়াল করো। যদি বলে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কি স্যার, 2 ধরনের প্রভাব আছে তার, 2 ধরনের প্রভাব আছে। একটা হচ্ছে ইতিবাচক ভালো প্রভাব, আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাব কি কি? ইতিবাচক প্রভাব হচ্ছে বাস্তবায়নের পূর্বে বাস্তবকে অনুভব করা। একটা জিনিস আমরা বাস্তবায়নই করিনি, কিন্তু আমরা মনে হচ্ছে এই জিনিসটা এভাবে হবে, এভাবে উৎপাদন করবে, এভাবে এই সেই সবকিছু আমরা বুঝে যাচ্ছি। ড্রাইভিং আমি শিখি নাই, কিন্তু বাসায় বসে বসে আমি ড্রাইভিং এর সবকিছু শিখে ফেললাম। কিভাবে গাড়ি কন্ট্রোল করতে হবে, কতটুকু বামে যেতে হবে, কতটুকু ডানে যেতে হবে, একটা গাড়ির সামনে থাকলে কয় সেকেন্ড আগে আমার ব্রেক করতে হবে, এটা আমি শিখে ফেললাম। এই যে এটাকে বলা হয় বাস্তবায়নের পূর্বে বাস্তবকে অনুভব করা। আর হচ্ছে হৃদয় শিক্ষা প্রশিক্ষণ, যেগুলো আমি দেখতেছি রিয়েল ফিলিংস এর মতো। আমাকে মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে এই পুরা পৃথিবীর জিনিসটা আমার কাছে হৃদয়গ্রাহী, মুখস্থ বেশি থাকবে। কথা বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে সুবিধা। ইতিবাচক প্রভাব হচ্ছে এগুলা। কথা ক্লিয়ার? এরপরে নেতিবাচক প্রভাব হচ্ছে বেশি। নেতিবাচক প্রভাব কি? নাম্বার 1 হলো আমরা এই যে মুভিগুলা দেখি, এগুলা তো বাস্তব না, কিন্তু আমরা এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে অ্যাপ্লাই করি। আমরা চিন্তা করি, আমরা বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখি, দেখে দেখে আফসোস করি, কি সুন্দর কাপল ব্লগ, আহারে কি সুন্দর করে তারা প্রেম প্রীতি করে ভিডিওতে। তুমি কি জানো তার ভিডিও, এই যে কন্টেন্ট, এটা দিয়ে তার পরিবার চলে। এই ভিডিও কন্টেন্ট যে সে বানায়, এই ভিডিও কন্টেন্ট বানানোর আগে তাকে স্ক্রিপ্ট রেডি করতে হয়, এবং এই স্ক্রিপ্টে কিভাবে হাসবে, কিভাবে অভিনয় করবে, সবকিছু করার পরে তারা তোমাদের সামনে লাইভে আসে। অথচ আমরা দেখি এগুলো দেখে দেখে আফসোস করি। অথচ এটা কোনো মজার লাইফ? এটা কোনো মজার লাইফ? খাবার টেবিলে ভিডিও, এখানে ভিডিও, এখানে ভিডিও, এটা তো কোনো লাইফই না। ঠিক আছে, যেখানে যায় সেখানে ক্যামেরা একটা ধরে রাখে, খাচ্ছে এখানে ক্যামেরা, বিয়ের দিনও ক্যামেরা, ওইখানে ক্যামেরা, ওইখানে ক্যামেরা, এটা কোনো লাইফ? মাঝে মাঝে দেখি যে ঠিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলে দেখি আর কি, ব্লগারদের সবার ব্লগ, এ একে ধরে, একে ধরে, একে ধরে, এটা কোনো লাইফ? এটা কোনো, এটার কোনো আসলে মজা আছে? এটা ইনকাম, যার ইনকাম সে করতেছে, আসলে এটা কোনো লাইফ না। এটার জন্য আমরা এগুলো আমাদের বাস্তব লাইফে মনে করি এগুলো বাস্তব, কিন্তু এগুলো বাস্তব নয়। তাছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে প্রযুক্তি, একটা 3D মুভি দেখতেছি, হঠাৎ হঠাৎ আওয়াজ হচ্ছে, প্রযুক্তিগুলো ধরা মনে হচ্ছে আমার ইন্দ্রিয়তে বুক দরকার করতেছে। যারা স্বাস্থ্য দুর্বল, শরীর শরীর খারাপ হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? তো তাদের এই জিনিসগুলোতে সমস্যা হয়। তাহলে এগুলো আমাদের একে তো হচ্ছে কি আমাদের ভিতরে মানে আমাদের ভিতরে নেতিবাচক প্রভাব বিস্তার করে, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতিকর। কথা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো, সবাই একটু বলো তো কথা ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকে থেকে প্রশ্ন লেখার সময় এগুলা ভালো মতো খেয়াল করবেন। ওকে, এখন তোমরা তো সবই বুঝলা, মেন যে প্রশ্ন সেটা তো কেউ শিখায় না, এটা তো শিখতে হবে রে ভাই। এটা না শিখলে তো পরীক্ষা পাবে না। এই যে যেমন ধরো ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান, আমি যে ভার্চুয়াল রিয়েলিটি বানাচ্ছি ভালো কথা, কিন্তু এই সিস্টেমটা যে আমি তৈরি করব, কি কি উপাদান আমার লাগবে?
লিখো সবাই যে ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান। পরীক্ষা আসবে এটা, এবার আসবে এটা, ব্যবহারও আসবে না, ইতিবাচক প্রভাবও আসবে না, এবার আসলে এটাই আসবে, ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান। আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারবো, কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের এফআরবিটা করতে পারে, এই যে আমাদের সুপার বেস যদি কেউ একবার কমপ্লিট করতে পারে, সে তো আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে ইনশাল্লাহ। তার নলেজ এত বেশি হয়ে যাবে, আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারবো, সে আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে। আর আমাদের বই কেন ভ্যালুয়েবল এগুলা নিয়ে আমি আর বলবো না, তোমরা নিজেরা দেখে নিও। শুধু অনলাইনে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করে হাজার হাজার রিভিউ দেখবা, মুখে বলি নাই, আসলে হাজার হাজার রিভিউ আছে, দেখে নিও, ফেসবুকে গুগলে দেখে নিও। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এক নাম্বার হলো ইফেক্টর। ইফেক্টর, এক নাম্বার হলো ইফেক্টর। ইফেক্টর কি? যেগুলার কারণে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ফিল করতে পারি, যে জিনিসগুলোর কারণে। কি কি স্যার? এক নাম্বার অবশ্যই চশমা। চশমা না হলে 3D ফিল করা যায় না। 3D ফিল করতে হলে চশমাটা দিতে হবে, এসএমডি দিতে হবে, হেড মাউন্টেড ডিসপ্লে দিতে হবে। তারপর একটা জ্যাকেট পরাই দে, বডি স্যুট, একটা জ্যাকেট পরাই দে না, গেমস খেলতে গেলে দেখবা কখনো, আর একটু বড় হলে ভার্সিটিতে পড়লে দেখবা, তোমরা বন্ধুরা মিলে যাবা, তখন দেখবা তোমাকে একটা বডি স্যুট পরাই দিবে, বডি স্যুট। এগুলার কারণে তুমি ভার্চুয়াল রিয়েলিটিটা ফিল করতে পারো, বডি স্যুট। এরপরে দেখবে হ্যান্ড গ্লাভস, এই যে হ্যান্ড গ্লাভস আছে, হ্যান্ড গ্লাভস, এই যে এইগুলা গ্লাভস, গ্লাভস গুলা তোমাকে বিভিন্ন ধরনের হেল্প, এই প্রযুক্তিটাকে ফিল করার জন্য এই জিনিসগুলা দরকার, এগুলাকে বলা হয় ইফেক্টর। এই জিনিসগুলার কারণে তুমি ভার্চুয়াল রিয়েলিটির প্রথম ফিলটা করতে পারবা। কথা ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো তো, সবার ক্লিয়ার কিনা বলেন তো, কথাটা সবার ক্লিয়ার কিনা? স্যার বুকটার কথা বলা শেষ করা যাবে না, বেস্ট একটা বুক, থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে স্যার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ে আছে, লিখতে হবে, লিখবা, ওকে, লিখবা লিখবা। আচ্ছা, এনরোলমেন্ট ফিটা আমি লিখে দিচ্ছি, একটু দেখো, 2 দিন এই অফারটা, 2 দিন, আজকে আর কালকে। এনরোলমেন্ট ফি লিখে দিচ্ছি, দেখো, এসএসসি 25, 599 টাকা একদম। আসলে তোমাদেরকে 25কে কমাই দিছি কেন জানো? কেন, তোমরা তো 2 মাস পরে বিদায় চলে যাবা। আর এসএসসি 26, 999 টাকা, যেহেতু ওদের অনেকদিন পড়তে হবে ফুল সিলেবাস। এই যে দেখো, কমেন্ট করে দিছি, এটা ভালো করে দেখবা। এসএসসি 25, 599 টাকা, এসএসসি 26। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, এগুলো আসলে সবাই এফোর্ড করতে পারবে, এত বেশি ফি না, আশা করি সবাই এফোর্ড করতে পারবে। ওকে, বৃষ্টি বলেছো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক মানে সেরা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার 2 নাম্বার লিখো। একটা লিখলে তো হবে না, 4টা উপাদান আছে, 4টা সিস্টেম তৈরির উপাদান, 4টা। একটা 2 নাম্বার লিখো, রিয়েলিটি সিমুলেটর। লিখো সবাই, রিয়েলিটি সিমুলেটর। 1 নাম্বার হলো ইফেক্টর, 2 নাম্বার হলো রিয়েলিটি সিমুলেটর, রিয়েলিটি সিমুলেটর। এবং পাশে লিখতে পারতো সিমুলেটর, পাশে লিখে রাখো সেন্সর। এই যে সেন্সর গুলো, যেগুলা দিয়ে সংকেত দেয়, সংকেত রিসিভ করে। সেন্সর কি করে বলো তো? ক্যামেরা অন করছো, হাত দেখাইছো, সেন্সর দেখার সাথে সাথে ছবি উঠে গেছে, হাত দেখে বুঝে গেছে যে ছবি তুলতে বলছে। পানির, এখন ওয়াশরুমের ট্যাবেও আছে, ওয়াশরুমের ট্যাবে গেছো, হাত দিছো, পানি পড়া শুরু হয়েছে, হাত নিয়ে ফেলছো, পানি পড়া বন্ধ। ঠিক সেম ভার্চুয়াল রিয়েলিটির যে প্রযুক্তির যে সেন্সর গুলা, এগুলার কারণে সে সিগন্যালকে রিসিভ করতে পারে, সিগন্যালকে প্রেরণ করতে পারে। লিখে রাখতে পারো যে রিয়েলিটি সিমুলেটর হলো সেন্সর যা সিগন্যাল রিসিভ করতে পারে এবং সিগন্যাল প্রেরণ করতে পারে। লিখে রাখো, সিগন্যাল রিসিভ করতে পারে এবং সিগন্যাল প্রেরণ করতে পারে। ওকে, এরপর 3 নাম্বার, এইভাবে লিখে রাখো, সিগন্যাল রিসিভ করতে পারে, সিগন্যাল প্রেরণ করতে পারে। 3 নাম্বার লিখে রাখো, অ্যাপ্লিকেশন। কি কি অ্যাপস লাগবে? এমনি এমনি তো আর ভার্চুয়াল রিয়েলিটি হয়ে যাবে না, এমনি এমনি কি আর 3D হবে? 3D যদি এমনি এমনি হইতো, বলো, 3D যদি এমনি এমনি হইতো, বাংলাদেশের প্রত্যেকটা মুভি 3D হয়ে যেত, ইন্ডিয়ার প্রত্যেকটা মুভি 3D হয়ে যেত। 3D করতে পারে না কেন? অনেক খরচ আছে, গ্রাফিক্সের অনেক ধরনের কাজ আছে, হলিউডের মুভিগুলাই 3D হয়। কথা ক্লিয়ার?
এখনো বাংলা সব 2D, কোনো 3D মুভি এখনো পর্যন্ত আসতে পারেনি। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন লিখে রাখো। অ্যাপ্লিকেশন কি? এই যে একটা অ্যাপস ব্যবহৃত হয় অটোডেস্কের, আরো অনেক আছে, তবে সর্বাত্মক ব্যবহৃত হচ্ছে এটা। অটোডেস্কের ডিভিশন 1, এই অ্যাপসটা বেশি ব্যবহৃত। অটোডেস্কের ডিভিশন 1 লিখে রাখো। অটোডেস্কের ডিভিশন 1 মানে ভার্চুয়াল রিয়েলিটি যে তুমি প্রয়োগ করবা, এগুলোর জন্য অ্যাপ্লিকেশন লাগবে না, সফটওয়্যার লাগবে না। এই সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে কি অটোডেস্কের ডিভিশন 1। ওকে, আচ্ছা, 4 নাম্বারটা হলো জিওমেট্রি। জিওমেট্রিটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে তুমি যে একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করো, এখন এটা কি পুরা বাংলাদেশ দেখা যাবে? পুরা বাংলাদেশ তো দেখা যাবে না। এটার নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। এটা তুমি কতটুকু পর্যন্ত ফিল করতে পারবে। তুমি চশমা একটা পরে যদি আমাদের দেশ থেকে দেখো, তাইলে ফিল করা যাবে? ফিল করা যাবে না। তোমার নির্দিষ্ট একটা ম্যাপ আছে, কতটুকু পর্যন্ত সেন্সর কভার করবে, কতটুকু পর্যন্ত বামে যাবে, কতটুকু সে ইমেজ গুলা কাজ করবে, সবকিছু যে ম্যাপটা, যে প্রপার যে প্রযুক্তির ম্যাপ, এটাই হলো জিওমেট্রি। মানে ওই প্রযুক্তির যে প্রপার গ্রাফটা, প্রযুক্তির প্রপার গ্রাফ লিখে রাখতে পারো, যে প্রযুক্তির গ্রাফটাই হলো কি জিওমেট্রি। তাহলে কয়টা আমার সাথে সাথে একটু বলো। ভার্চুয়াল রিয়েলিটির টোটাল সিস্টেম তৈরির উপাদান, ভালো করে খেয়াল করবেন। সিস্টেম তৈরির উপাদান প্রথমে পড়াইছি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, তারপরে পড়াইছি ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, এরপরে পড়াইছি কি ভার্চুয়াল রিয়েলিটির সিস্টেম তৈরির উপাদান। ওকে, 1 নাম্বার উপাদান কি ছিল বলেন? ইফেক্টর। ইফেক্টর কি কি? হেড মাউন্টেড ডিসপ্লে, বডি শুট, হ্যান্ড গ্লাভস, এগুলা। এরপর 2 নাম্বার কি? রিয়েলিটি সিমুলেটর, সকল প্রকার সেন্সর। ভার্চুয়াল রিয়েলিটি সকল প্রকার সেন্সর যেগুলো সিগন্যাল প্রদান করে, সিগন্যাল রিসিভ করে। 3 নাম্বার এই যে যে সফটওয়্যার গুলা ব্যবহৃত হয়। 1 নাম্বার হচ্ছে অটোডেস্কের ডিভিশন 1, আরো আছে, আরো বিভিন্ন সফটওয়্যার আছে। 4 নাম্বার এই যে জিওমেট্রি, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রপার গ্রাফ, যে গ্রাফটা ফলো করে আমরা কি করি। এবার দেখেন, আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই 100টা এমসিকিউ প্রদান করব এই অধ্যায়ের উপর। আমাদের বইতে তো এমসিকিউ আছে, এগুলা প্র্যাকটিস করবে। আরো 100টা সাজেশন প্রদান করা হবে, এগুলো পেইড বেসে যারা ভর্তি হয়েছে তারা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে নক দিবা, আমরা বলে দিব যেদিন এই চ্যাপ্টার শেষ হবে সেদিন পেয়ে যাবে। ওকে, এগুলোর জন্য তোমার আমার পিছে পিছে ঘুরতে হবে না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের ম্যানেজার আছে, মার্কেটিং ম্যানেজার নীরব আছে, আমাদের আব্দুল্লাহ আছে, এরা তোমাদেরকে পাঠিয়ে দিবে। কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন, একটু বইয়ে দেখাই কিভাবে পড়বা। আজকে তো পড়াইলাম, এবার বইতে আসেন। যারা বইটা কিনতে চান, ও আচ্ছা, অনেকে হয়তো বলবে বইটা কিভাবে কিনবো। একটু তাকাও তো, বইটা একটু দেখাই কিভাবে কিনবা। এটা কি হলো? আচ্ছা দাঁড়াও, এই যে বইটা যারা কিনতে চাও, এই ভিডিওটা একটু এটা দেখো। এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই অর্ডারের নিয়ম, এই নাম্বারে, এই যে নাম্বার যেটা দিছি, এই নাম্বারে অলওয়েজ টাকা পাঠাবে। আমাদের একটা নাম্বার এটাই আপাতত, 01834299546। এই নাম্বারে বিকাশে অথবা নগদে সেন্ড, কত টাকা? 590 টাকা সেন্ড মানি করে বিকাশের লাস্ট 6 ডিজিট বলতে হবে। 2টা বই, একটা সিকিউ 330 টাকা, এমসিকিউ 210 টাকা, ডেলিভারি ফি 50 টাকা। ঠিক আছে? কি কি লিখতে হবে? তোমার নাম, তোমার ফোন নাম্বারটা, সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেস। অনেকের যাদের সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেস বাসা থেকে দূরে, তাদের হোম ডেলিভারি দেওয়া যাবে, তবে হোম ডেলিভারিতে তোমার টাকা আসবে আরো 70 টাকা বেশি, টোটাল 660 টাকা আসবে হোম ডেলিভারিতে। এটা হোম ডেলিভারির ফি, 660 টাকা। কথা বুঝাইতে পারছি? নর্মালি সুন্দরবন কুরিয়ারে নিলে আসবে 590 টাকা, আর যদি হোম ডেলিভারিতে নাও তখন 660 টাকা আসবে। অনেকে মনে করে স্যার আমার তো কুরিয়ারে যাইতে 100 টাকা খরচ, তো তখন ওকে কি করা উচিত? ওকে 100 টাকা খরচ করে যাবে? এত সময় নষ্ট, টাকাও নষ্ট। তখন ও হোম ডেলিভারিতে নিতে পারবে মাত্র 660 টাকা দিয়ে। ওকে, কথা ক্লিয়ার? আর বই কেনার পর ভালো না লাগলে ফেরত দেওয়া যাবে, এরকম রেকর্ড যদিও বা নেই। বই কেনার পর যদি দেখা যাচ্ছে যে বই ভালো লাগতেছে না,
পড়াশোনা ফেরত দেওয়া যাবে, কিন্তু এরকম রেকর্ড আজ পর্যন্ত হয়নি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসেন, কোর্স কেনার জন্য এই নাম্বারে টাকা পাঠাইলে হবে, কোর্স কেনার জন্য সেম নাম্বার, একই নাম্বার। আচ্ছা ফাইন, শুনেন, বইয়ের একটা সৃজনশীল দেখে আপনাদেরকে। চ্যাপ্টার 1 কই? এই যে চ্যাপ্টার 1, বুঝছেন? চ্যাপ্টার 1টা একটু দেখে কিভাবে পড়বেন। দেখেন বইতে কি কি দেওয়া আছে, সব দেওয়া আছে, বিশ্বগ্রাম যা যা পড়াইছি সব আছে, আউটসোর্সিং আছে, এগুলা পড়বেন। ভার্চুয়াল রিয়েলিটি আছে, এই যে দেখছেন এখানে পয়েন্ট গুলা সুন্দর করে লেখা আছে, কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। এই যে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি, ওকে, সব লেখা আছে সুন্দর করে। এই যে এরপরে প্রভাব দেখো কি কি লিখতে হবে, মূলত এগুলার উপরে লিখবা, বেশি কথা লিখার কোনো দরকার নেই। এখানে বড় লিখে নাম্বার পাবেন, আইসিটি তে যত লজিক্যাল লিখে লিখবে তত নাম্বার, রচনা লিখে নাম্বার পাবেন এখানে। ওকে, আমরা নেক্সট ক্লাসে রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো শেষ করব। এখন তোমাকে আমি একটু সৃজনশীল দেখাই। প্রথম আসো, এই যে একজনে বলছে, একটু আগে একজনে বলছিল না ফুল সিলেবাস, দেখছো ই লার্নিং আসছে কিনা? আসছে। এই যে কানেক্টিভিটি, বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি পড়াইছে, আসছে। দেখো বইতে কি সুন্দর করে উত্তর সহ করা আছে, এরকম উত্তর সহ করা থাকবে, কোনো কথা ছাড়া। ওকে, এবার দেখেন, এখনো তো অনেক কিছু পড়াই নেই, জাস্ট একটু প্রশ্ন সম্পর্কে ধারণা দিচ্ছি। এই যে দেখেন প্রশ্ন উত্তর সহ করা আছে বইতে, এখান থেকে পড়াবো, বাসায় বসে বসে এগুলো রিডিং পড়বো। তোমাকে এখানে দেখো 3 স্টার দিয়ে দিছি, এই দেখো যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো সাজেশন দিয়ে দিছি, দেখছো 3 স্টার, যেটা গুরুত্বপূর্ণ সেটা 3 স্টার দেওয়া আছে, তোমার কোনো এক্সট্রা পেইন নেই। সাজেশন দেন, সাজেশন দেন, চিল্লাইতে হবে না, বইতে সাজেশন দেওয়া আছে। ওকে, দেখো 3 স্টার দেওয়া আছে, এটা কি 3 স্টার আছে? এই যে দেখো এটাতে 3 স্টার আছে কিনা? এটাতে নাই, কেন? এটা তেমন একটা গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসেন, এই যে যশোর বোর্ড 19 আসছে, 23 আসছে, এটা গুরুত্বপূর্ণ। এভাবে প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, অনেক প্রশ্ন এখানে, প্রায় তোমার একটা অধ্যায়তে 20 থেকে 30টার উপরে প্রশ্ন আছে। এই যে দেখছেন ভার্চুয়াল রিয়েলিটি কি পরীক্ষা আসছে? আসবে, অলওয়েজ আসবে পরীক্ষা। আবার আসছে রাজশাহী বোর্ড, 23 আসছে, দেখেন। এই যে এখানে আছে যে প্রোগ্রামের তৈরি প্রযুক্তি ঐতিহ্য রক্ষায়, তোমাদের এগুলা পড়লে আলাদা একটা ভালো লাগা কাজ করবে, সত্যি কথা। ক্লাস করবা, বই পড়বা, দেখছো কতগুলা সৃজনশীল উত্তর সহ দেওয়া, এতগুলা অধ্যায়, একটা অধ্যায় থেকে যদি এতগুলা সৃজনশীল রিডিং পড়ো, এই টপিক এমনিও থাকবে। এই যে দেখো এখানে প্রশ্ন আসছিল যে, এই যে দেখো, কক্ষে কোন প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে, প্রাত্যহিক জীবনের ভূমিকা। ফিমেল ড্রাইল্যাব জৈব সংক্রান্ত সমস্যা, একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায়, সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে। দেখো, একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায়, সেখানে মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে। তুমি আমাকে বলো, কক্ষে যদি মহাশূন্য ভ্রমণ করা যায়, সে প্রযুক্তির নাম কি? দেখি বলো তো, কক্ষে যদি মহাশূন্য ভ্রমণ করা যায়, সে প্রযুক্তির নামটা কি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক কিনা? এই যে দেখো কি সুন্দর করে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করা যায়, ভার্চুয়াল রিয়েলিটির কোথায় কোথায় ব্যবহার হয়, সুন্দর করে উত্তর করে দেওয়া আছে একদম। এভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখবা পরীক্ষায়, আল্লাহর ওয়াস্তে গল্প, কবিতা, গাইডের এগুলো লিখবা না, এভাবে যেভাবে পয়েন্ট বাই পয়েন্ট দিছে এভাবে লিখবা। ওকে, টাকা বাঁচানোর দরকার নাই, 590 টাকা দিয়ে তুমি কোটিপতি হয়ে যাবে, বই কিনে ফেলবা মাস্ট। আমাদের স্টুডেন্ট, আমি যাদেরকে পড়াচ্ছি তারা অবশ্যই আমার কথা শুনবা। এই দেখে অনেক সৃজনশীল উত্তর সহ, এই যে এখানে স্পষ্ট লিখে আছে, আমাদের বইয়ের মূল কন্টেন্ট এবং সিকিউ মন দিয়ে পড়ে গেলে 100% কমন পাবে। 3 স্টার মানের প্রশ্নগুলো আগে সলভ করবে। এবার আমাকে বলেন, সবার ক্লিয়ার কিনা বলেন। ওকে, আব্দুল্লাহ আল মাহমুদ, নতুন বই অনেক আপডেট, নতুন বই অনেক আপডেট করা। এই একজন বলছে স্যার জিওমেট্রি ভালোভাবে বুঝি,
আচ্ছা, জিওমেট্রি মানে কি? জিওমেট্রি বুঝো না? জিওমেট্রি মানে কি? ম্যাথ। একটা ভার্চুয়াল রিয়েলিটি যে আমি তৈরি করতেছি, এটার একটা নির্দিষ্ট ম্যাপ আছে না, ড্র আছে না? আমি এটা কিভাবে কাজ করবে, মনে করো এই সিস্টেমটা, এটা একটা সিস্টেম মনে করো, এই যে এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা কতটুকু কাজ করবে, কত মিটার, মনে করে সে এদিকে এত মিটার সুন্দর করে কাজ করবে, মানে হ্যান্ড গ্লাভস গুলা এত পার্সেন্ট পর্যন্ত সেন্সর এদিকে কাজ করবে। এরপরে এরপরে সেন্সরটা কোথায় লাগাইতে হবে, নির্দিষ্ট একটা গ্রাফ আছে না এটা? এই প্রযুক্তি সৃষ্টির পেছনে একটা গ্রাফ আছে না? কোথায় কোথায় সেন্সর দিতে হবে, কোন সেন্সর কয় মিটার কাজ করবে, সে কতটুকু ক্যাপচার করতে পারবে, এই যে ম্যাপটা, ডায়াগ্রামটাই হলো কি, ভার্চুয়াল রিয়েলিটির জিওমেট্রি। কথা বুঝাইতে পারছি? তারা এগুলা তো ইন্টারনাল ব্যাপার স্যাপার, তারা যখন এটা মেক করে তখন তারা গ্রাফটা রেডি করে না? বলো, তারা গ্রাফ না করে কি বানাইতে পারবে? এমনি সেন্সর এখানে একটা দিবে, এখানে একটা দিবে, এটা কি হবে? হবে না। তারা সবকিছু অ্যানালাইসিস করে, কতটুকু থেকে কতটুকু কভার করবে, হ্যান্ড গ্লাভসটা কতটুকু সাপোর্ট দিতে পারবে, সব কিছুর একটা নির্দিষ্ট জিওমেট্রি আছে। ওই জিওমেট্রির উপর বেস্ট করে তারা ফাংশনটা পুরোপুরি কি করে, কার্যকর করে, এনাবল করে। কথা বুঝাইতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার আজকের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করো তো। সবার কেমন লাগছে আজকের ক্লাসটা, সত্যি করে বলো। হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ বেশি বলিও না, ওকে? হালা মাদ্রিদ বেশি বলিও না। একজনও বলছে স্যার বিশ্বগ্রাম নাই। বিশ্বগ্রাম না থাকলে পরীক্ষা আসলো কিভাবে? এই যে দেখো তো তুমি বইয়ের, আহা, এইরকম বললে হবে? এটা তো 24 সালেও তো শর্ট সিলেবাস ছিল, তোমাদের সিলেবাস তো 24 সালেরটাই। তো বিশ্বগ্রাম না থাকলে এখানে বোর্ড পরীক্ষা আসলো যে? 23 সালেও তো শর্ট সিলেবাসই ছিল। এরকম করা যাবে না, কথা শুনিয়েন, বুঝছেন? যা পড়াইছি সব আসবে। এই যে দেখছেন, ঢাকা বোর্ড 2024 আসছে কেন? কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল তালিকা শক্তি। আমি তোমাদেরকে বারবার বলছি, আমার কথা আমি যা পড়াই আমি জানি, অ্যানালাইসিস করে ক্লাস নিচ্ছি। এমনি এমনি অনলাইনে সারা বাংলাদেশের মানুষের সামনে আসিনি, ওকে? আর তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের হয়তো পেজে লাইক ফলো কম আমাদের আগের পেজে এক নিচে থেকে, কিন্তু বাংলাদেশের নাম্বার 1 আইসিটি প্ল্যাটফর্ম এটা, ওকে? আর তোমাদেরকে আরেকটা কথা বলি, অনলাইনে যারা পড়াই, অনলাইনে যারা পড়াই, আল্লাহর রহমতে একমাত্র মনে হয় বিসিএস থেকে আমি আছি, ওকে? বিসিএস এর চাকরি থেকে আমি আছি, সুতরাং আমার কথা একটু বেশি রিলায়েবল হবে, এটা একটু ভরসা রাখতে পারো। আচ্ছা, এরপরে আর বাকিরা তো এমনি হয়তো পড়াই, পাশাপাশি হয়তো শুধু পড়াচ্ছে আর কিছুই করে না, আর আমি আমার চাকরির পাশাপাশি পড়াচ্ছি। ওকে, ফাইন। তাহলে ক্লাস কেমন লাগলো সবার একটু কমেন্ট করেন। অনেক ভালো আইসিডি মানে এখন। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমি কাউকে, ওর হয়তো কনফিউশন থাকতে পারে, ওকে ছোট করে কথা বলতেছে, সিলেবাসে দেখে নাই দেখে ওর হয়তো কনফিউশন থাকতে, মানুষের তো প্রশ্ন করার অধিকার আছে। তোমরা কাউকে এত বেশি অপমান করবে না, প্রশ্ন সবাই করবে। তোমরা যদি এরকম অপমান করো, তাহলে কি আর কেউ প্রশ্ন করার সুযোগ পাবে? বলো, আর কেউ কি প্রশ্ন করার সুযোগ পাবে? সুতরাং কাউকে এভাবে ছোট করে কথা বলবা। কমেন্ট একজনে করতেই পারে, ওনার জানতে চাওয়ার ইচ্ছা থাকতেই পারে। আচ্ছা, ওকে। তাহলে এই যে এগুলা টপিক গুলা পড়বা ভালো করে, খুব সুন্দরভাবে লিখে আছে এখানে, দেখছো? এই যে তোমাদেরকে আজকে পড়াইছি আপওয়ার্ক, ইল্যান্সার, উডেস্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, এগুলো ভালো করে পড়বেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অত্যন্ত ইম্পর্টেন্ট, এবার পরীক্ষা আসবে আসবে, সারা পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার পিছিয়ে ছুটতেছে। আগামীকালকে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, প্রতিটা টপিক এত ইনশাল্লাহ এত সুন্দর করে গুছাই দিব, ভালো লাগবে, ক্লাস ভালো লাগবে কালকে। এবং কালকে আশা করি চেষ্টা করব চ্যাপ্টার 1 কালকে শেষ করে দেওয়ার জন্য, ওকে? একটু সময় বেশি লাগুক প্রয়োজনে, 10 মিনিট সময় বেশি লাগুক, তারপরও কালকে চ্যাপ্টার 1 এর প্রত্যেকটা টপিক গুছাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সুস্থ থাকো, দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও। চ্যাপ্টার 1 এর পর আর কোনো ফ্রি ক্লাস পাবে না, বাকি ক্লাসগুলো সবগুলা হবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? তো যারা আমাদের এই চমৎকার HTML এর ক্লাস, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইসের ক্লাস, প্রোগ্রামিং এর ক্লাস,
এগুলো এনজয় করতে চাও আইসিটি অ্যাসিস্ট্যান্টে, আর যারা এইচএসসি 26 ডাটাবেজের ক্লাস, অবশ্যই বই কিনে ফেলো, দ্রুত গতিতে কোর্সে ভর্তি হয়ে যাবে। এই সুযোগ সত্যি পাবে না কোনো বন্ধুকে। এই অন্তত সবার যে 2-3 জন করে কাছের ফ্রেন্ড আছে, অন্তত তাদেরকে অবশ্যই এই বিষয়ে ইনফর্ম করবে যে আমাদের একটা এরকম কোর্স আছে, তুই ক্লাস করে দেখ, একটা ক্লাস করে দেখ, তোর অন্তত তোর নাম্বার অনেক ভালো হবে। হিংসা করবে না। কেউ যদি কাউকে একটা ভালো ইনফরমেশন দাও তাহলে ভালো, চুরি করে ক্লাস শেয়ার করবে না। কেউ যদি চুরি করে কারোর সাথে ক্লাস শেয়ার করবো, নিশ্চিত থাকো সে কোনো একটা সাবজেক্টে ফেল তো করবাই করবা, ফেল না করলে অন্তত সি বা ডি পাবা। আমার অভিশাপ এটা। যা চুরি যে করবে তার প্রতি এটাই, যে চুরি করে দেখতেছে ওরও, আর যে শেয়ার করছে ও কোন একটা সাবজেক্টে দেখবা সি বা ডি পেয়েছে। ফেল করার জন্য বলবো না, সি বা ডি পাও, এটা ফেলের বাপ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, অনেক কথা হলো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আগামীকালকে রাত 9টায় দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।